মানুষের মাঝেই রয়েছে কিছু বৈশিষ্ট্য যেগুলো অ্যাকচুয়ালি তার নিজস্বতা, আর এই নিজস্বতাগুলো থেকেই সে অন্য ব্যক্তির থেকে আলাদা বা অনন্য। এই সব বৈশিষ্ট্যগুলো মিলেই তার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব সকলেরই আছে এবং আমাদের যে সমাজ কাঠামো, সেই সমাজ কাঠামো থেকে যে স্ট্যান্ডার্ড তৈরি করে দেওয়া হয়, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেক সংস্কৃতিতে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য হয়। কিন্তু এরও মাঝে কিছু অসুবিধাও দেখা যায় যেগুলোকে ডিসঅর্ডার বলা হয়, পার্সোনালিটি ডিসঅর্ডার। সুপ্রিয় দর্শক, আজ আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে, এবং এই পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলবার জন্য আজ আমরা স্টুডিওতে এনেছি একজন বিশেষজ্ঞকে। তিনি ডাক্তার আহসানউদ্দিন আহমেদ। তিনি একজন সহযোগী অধ্যাপক সাইকিয়াট্রিতে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। একই সঙ্গে তিনি বিআরবি হাসপাতালেও কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করছেন। আপনাকে স্বাগতম। স্বাগতম, এবং বাংলা টিভির দর্শকদেরকে স্বাগতম আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তো ব্যক্তিত্ব নিয়ে আসলে কথা বলছিলাম, যে ব্যক্তিত্ব বৈশিষ্ট্য। আমি তো খুব সাধারণ একটা সংজ্ঞা বললাম যে প্রত্যেকের নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো নিয়ে ব্যক্তিত্ব। একটু যদি আমরা আভিধানিকভাবে ব্যক্তিত্ব কি সেটা যদি আপনার কাছে জানতে চাই। ব্যক্তিত্ব বেসিক্যালি আসলে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলতে আমরা যেটা বুঝি, আসলে আমরা খুব অল্প কথা যদি বলি, মানুষের মানসিক প্রক্রিয়া এবং তার যে ব্যবহার, যেটা তাকে অন্য মানুষদেরকে থেকে আলাদা করে তোলে, অর্থাৎ একটা অনন্যতা দান করে, যেটা আপনি বললেন। প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আলাদা, ইউনিক প্রত্যেকটা মানুষ, এবং প্রত্যেকটা মানুষের পার্সোনালিটির মধ্যে নিজস্বতা আছে। এবং এই যে তার মানসিক প্রক্রিয়া বললাম এবং তার আচরণগত ব্যবহারগত দিক, এই দুটোর সমন্বয়ে তার ব্যক্তিত্ব প্রকাশিত হয়, এবং এটা অন্য মানুষ থেকে তাকে আলাদা করে তোলে। কিছু বৈশিষ্ট্য যেগুলো অন্য মানুষ থেকে তাকে আলাদা করে, তার মাঝে মানসিক প্রক্রিয়াও আছে এবং আচরণগত কিছু দিক আছে। দুটা জিনিসের সমন্বয়ে আসলে ব্যক্তিত্ব তৈরি হয়। একটা হচ্ছে মানসিক প্রক্রিয়া এবং তার ব্যবহার। এর মধ্যে অনেক কমন জিনিস থাকে, কিন্তু সব মানুষ একদম কমপ্লিটলি যে একজন থেকে আলাদা হয় তা তো না। আসলে অনেক ধরনের সাধারণ জিনিস মিলও থাকে, অমিল থাকে, কিন্তু সব মিলিয়ে একটা মানুষ যখন তার ব্যক্তিত্ব প্রকাশিত হয় সেই ইউনিক। এবং সেটা তো আসলে কালচার টু কালচার ভ্যারিও করে, তাই না? যে কি ধরনের ব্যক্তিত্ব হবে, সে মানে কালচারের একটা বড় প্রভাব আছে। আমাদের যে সামাজিক কাঠামো, প্রত্যেক দেশে প্রত্যেক জাতির এক এক ধরনের ব্যক্তিত্বের ধরন হয়। ওটা আসলে কালচার অনুযায়ী ভ্যারি করে, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আসলে অনেকে মনে করেন কি যে আমি আবার ব্যক্তিত্ব বোধহয় একই জিনিস, ব্যাপারটা কিন্তু তা না। আসলে আসলে হচ্ছে আমি হচ্ছে কি, আমি সম্পূর্ণ আমি একজন পার্সন, আমার ইগো আমি। এখন আমার এই পার্সনের মধ্যে আমার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব থাকে। আসলে একটু বুঝিয়ে বলেন যদি। আমি হচ্ছে একটা সম্পূর্ণ মানুষ, সব মিলিয়ে আমি, আমার ফিজিক্যাল অর্গান, আমার ফিজিক সবকিছু ধরেন, আমার চিন্তার প্রক্রিয়া সবকিছু মিলে আমি। তার মধ্যে একটা জিনিস থাকে যেটা হচ্ছে আমি বললাম যে আমার মানসিক প্রক্রিয়া এবং আমার ব্যবহার, এটা হচ্ছে আমার ব্যক্তিত্ব। এখন মানসিক প্রক্রিয়া একটা খুব বিশাল টার্ম, একটা মানসিক প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু পড়ে। আমার চিন্তার প্রক্রিয়া, আমার আবেগ, আমার আচরণ, আমার অভিজ্ঞতার গ্রহণযোগ্যতা, আমি কীভাবে একটা জিনিসকে গ্রহণ করি, কীভাবে একটা জিনিসকে এক্সপ্রেস করি, সব কিছুই আসলে আমার মানসিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। ইভেন আমার মেমোরি, আমার রিকল, এবং আমি কীভাবে সেই মেমোরিগুলোকে ইন্টারপ্রিট করে সামনে কাজ করি, আগাই, সব কিছু আমার মানসিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। এই যে মানসিক প্রক্রিয়াটা প্রকাশিত হয় কখন? যখন আমি আমার ব্যবহারগত দিক দিয়ে এটাকে প্রকাশ করি। আসলে কারণ হচ্ছে কি, আমার চিন্তা ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি ভাষা এটা প্রকাশ না করি। এই যে আমি যে স্টাইলে কথা বলছি, এটা আমার স্টাইল, আপনি আপনার স্টাইলে কথা বলতেছেন, ইট ইজ পার্ট, মানে এটাও একটা পার্ট হচ্ছে কিন্তু আসলে ব্যক্তিত্বের পার্ট। তাহলে এই আরেকটা প্রশ্ন যেটা আমার মনে চলে আসলো, যে আপনি যখন বললেন যে আমি এবং আমার ব্যক্তিত্ব দুটো আসলে আলাদা, তার মানে ব্যক্তিত্বটা গঠন হচ্ছে, আমি আসলাম পৃথিবীতে, আমি আসবার পরে ব্যক্তিত্বটা ধীরে ধীরে গঠন হয়েছে। এই গঠন প্রক্রিয়াটা সম্পর্কে একটু জানতে চাই, যে কিভাবে আমাদের ব্যক্তিত্ব গঠিত হচ্ছে। আসলে ঠিক আলাদা বলি না আমি, আসলে যেটা বললাম যে আসলে আমার মধ্যে আমার ব্যক্তিত্ব থাকে, আচ্ছা, তাই না? কিন্তু আমি আমার ব্যক্তিত্ব না আসলে পুরোপুরি, কিন্তু আমার মধ্যে আমার ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। এখন ব্যক্তিত্ব যদি আমরা স্প্লিট করি বা ভাঙি, কতগুলো কমন স্ট্রাকচার পাই আমরা। তার মধ্যে একটা হচ্ছে কি, ধরেন এটা থেকে স্বভাবগত, ইননেট বা ইনহেরিট করি আমরা, এটা জিনগতভাবে আমরা পাই। অর্থাৎ আমার স্বভাব, আমার প্রকৃতি, আমার আবেগের বহিঃপ্রকাশ সম্বন্ধে যে আমার আচরণ, সবগুলো হচ্ছে আমার ইননেট, এটাকে আমরা বলি টেম্পারামেন্ট। আচ্ছা, এটা ব্যক্তিত্বের একটা অংশ বা পার্ট। একটা হচ্ছে কি, আমি ধরেন আমার সামাজিক, আমার অভিজ্ঞতা, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ থেকে আমার মধ্যে একটা জিনিস গড়ে ওঠে, কিছু সামাজিক গুণ এবং নৈতিক গুণ গড়ে ওঠে।
এটাও কিন্তু ব্যক্তিত্বের একটা পার্ট। এটাকে আমরা বলি ক্যারেক্টার। আচ্ছা, আরেকটা হচ্ছে কি আমরা বলি যে সাইকি, যেটা আমার ইন্টেলেকচুয়ালিটিকে প্রকাশ করে, আমার উইজডম, আমার ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু আমার ব্যক্তিত্বের পার্ট। আচ্ছা, ফলে আমার ব্যক্তিত্ব যখন প্রকাশিত হয় আসলে তখন অনেকগুলা ফ্যাক্টর বা অনেকগুলো ডাইমেনশনে প্রকাশিত হয়। আমি যখন প্রথমে বললাম যে আমার মানসিক প্রক্রিয়া, এখন মানসিক প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু ইনক্লুডেড হয়। যেমন ধরেন আমি যদি কথা বলি, মানসিক প্রক্রিয়ার মধ্যে ইনক্লুডেড হয় আমার কগনিশন, আমার চিন্তার প্রক্রিয়া। আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তার প্রক্রিয়া কিন্তু ডিফারেন্ট। আমরা এক একজন একভাবে চিন্তা করি। এখন এই চিন্তার প্রক্রিয়ার যে ধরেন পার্থক্য, এটা কিন্তু আমাদের একটা অনন্য বৈশিষ্ট্য দান করে। এখন যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার হয় তাদের হয় কি অনেকগুলো ক্ষেত্রে এই যে তার মানসিক প্রক্রিয়া এবং তার যে ব্যবহারগত দিক, এখানে যে প্রকাশগুলো ঘটে সেখানে এরকম ত্রুটি বিচ্যুতি ঘটে, ফলে তার পার্সোনালিটি ডিসঅর্ডারটা তৈরি হয় আসলে। এখন আমরা কিন্তু কেউই ত্রুটিহীন না, পৃথিবীতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত মানুষ বলতে কিছু নাই। আমাদের কারো চিন্তা, কারো আবেগ, কেউই আমরা সম্পূর্ণ ত্রুটিমুক্ত না, আমাদের সব কিছুই ত্রুটিযুক্ত। কিন্তু এই ত্রুটিটা যখন এমন পর্যায়ে যায় যে আমার যেমন ধরেন আমার এই যে জীবন, শুধু তো আমি এই জীবন না, আমার দেখবেন যে জীবনের অনেকগুলো নানা দিক থাকে, অনেকগুলো পকেট মিলে আমার এই জীবন হয়। যেমন ধরেন আমার পার্সোনাল লাইফ আছে একটা, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আমার অকুপেশনাল লাইফ অর্থাৎ কর্মজীবন, আমার একাডেমিক জীবন, অনেকগুলো নানা দিক মিলে কিন্তু আমি আসলে। যখন আমার চিন্তার প্রক্রিয়া, আমার আবেগের প্রক্রিয়া এমন ত্রুটিপূর্ণ হয়ে যায় যে এই লাইফের নানা দিকগুলোকে হ্যাম্পার করে বা নন ফাংশনিং হয়ে যায়, আমরা নর্মালি কাজ করতে পারি না, তখন আসলে আপনাকে ডিসঅর্ডার বলি। আর যদি আপনি পার্সোনাল ডিসঅর্ডার ধরেন, আমাদের সাইকিয়াট্রিতে আমরা ডিসঅর্ডার তখনই বলি যখন কোনো একটা সাইকিয়াট্রিক প্রবলেম তার এই যে আমি পকেটগুলোর কথা বললাম, তার পার্সোনাল লাইফ, তার সামাজিক লাইফ, তার অকুপেশনাল লাইফ, তার একাডেমিক লাইফ, তার রিলিজিয়াস লাইফ, এই লাইফগুলোকে যখন হ্যাম্পার্ড করে ফেলে বা এই লাইফগুলো যখন নন ফাংশনিং হয়ে যায়, সে আর এগিয়ে নিতে পারছে না, তখন কিন্তু ডিসঅর্ডার বলি আমরা আসলে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে পৃথিবীতে মানসিক কিছু না কিছু প্রবলেম আছে আসলে। এখন কেউই আমরা বললাম প্রবলেম মুক্ত না, কিন্তু সবাই কিন্তু মেন্টাল পেশেন্ট না। পেশেন্ট হয় তখনই যখন তার এগুলো এমন পর্যায়ে চলে যায় সে তার লাইফকে নর্মালি লিড করতে পারে না। একটু কি উদাহরণ দেওয়া যায়? কারণ আরো অন্য যে ডিসঅর্ডারগুলো আছে, মেন্টাল ডিসঅর্ডার, সেগুলোর সাথে তো পার্সোনালিটি ডিসঅর্ডারের বেশ পার্থক্যই আছে। তো সেখানেও তো ফিচারগুলো এরকম যে চিন্তাগুলো ফাংশনাল হচ্ছে না, সেজন্য সে নর্মাল জীবনটা যাপন করতে পারছে না। এখানে পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি রকম হয় যদি উদাহরণ দিয়ে বলেন? পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে অন্য সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলোর যেটা পার্থক্য হচ্ছে, অন্য সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো একটা ডেফিনিট অনসেট থাকে, যে 2 বছর আগে শুরু হলো বা 1 বছর আগে শুরু হলো। কিন্তু একটা পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট হয় কি, সে বড় হয়ে ওঠে এইভাবে, সে গড়ে ওঠে এইভাবে। তার মধ্যে বিচ্যুতিগুলো পারিবারিক সদস্যরা আগে থেকেই দেখতে পায় কিছু কিছু, কিন্তু সম্পূর্ণরূপে যখন পার্সোনালিটির বিকাশ ঘটে, আমরা যেমন ইউজুয়ালি অ্যাডোলেসেন্ট এজে বা আর্লি অ্যাডাল্টহুডে আমরা যখন এই সমস্যাগুলো প্রকট আকারে দেখায় তখন তাকে পার্সোনালিটি ডিসঅর্ডার বলি। এই যে গুণাবলীর বা এই যে আমি যেগুলোর কথা বললাম, এগুলোর কিন্তু ত্রুটি বিচ্যুতি সে ছোটকাল থেকে এভাবে নিয়ে বড় হয় আসলে। তা আমি একটা কথা বললাম যেটা হচ্ছে কগনিশন বা চিন্তার প্রক্রিয়া। এখানে তার প্রচণ্ড পার্সোনালিটি ব্যক্তিদের কি হয়, প্রচণ্ড ত্রুটিপূর্ণ থাকে তার চিন্তার প্রক্রিয়াগুলো। কি ধরনের? যেমন এক্সাম্পল দিই, যেমন ধরেন প্রত্যেক ক্ষেত্রে হইতে পারে। যেমন ধরেন আমরা তো এক একজন একভাবে চিন্তা করি না। যেমন ধরেন আপনি কিউতে দাঁড়িয়ে আছেন, তো কেউ একজন হঠাৎ করে আপনার সামনে দিয়ে কিউ দিয়ে কি করে আপনার সামনে দিয়ে একটা প্লেট ধরলো, তখন বা আপনার একটা টাচ লাগলো। এখন যে কোনো মানুষ একটা কী করবে, নর্মাল মানুষ চিন্তা করবে কি হয়তো কোনো টাচ লেগেছে, মানে একটা সাধারণ প্রক্রিয়া হিসেবে ধরবে। কিন্তু যদি কোনো পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যক্তি থাকে সেটাকে প্রচণ্ড রিয়েক্ট করবে। এই যে চিন্তার বিচ্যুতি বা ত্রুটিপূর্ণ চিন্তা হয় না, এটা এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম হয়। এখন এই ত্রুটিপূর্ণ চিন্তা, আমি বললাম তো প্রথমে যে কেউই আমরা ত্রুটি মুক্ত না, কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্টদের চিন্তার ত্রুটিটা এমন পর্যায়ে যায় তার নর্মাল ফাংশনিং থাকে না। যেমন চিন্তা ত্রুটি এমন হইতে পারে যে আমি একজন লোক আমার সাথে কোনো রিয়েক্ট করলো, কোনো একটা কনভারসেশন হইলো, তো সে সবগুলোতে একটা হিডেন ডিমিনিং খোঁজে, একটা গুঁড়ো নিহিত অর্থ খোঁজে, যেটা হচ্ছে নেগেটিভ, পজিটিভভাবে দেখতে পারে না সে। তখন হয় কি তার মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয় তার নিজের প্রতি, তার সেলফের প্রতি এবং তার অন্য মানুষের সাথে ইন্টারাকশনের প্রতি সমস্যা হয়। তাহলে আমি যখন কগনিশনের কথা বললাম, আমার সেকেন্ড হয় কি, যেমন ধরেন আমাদের পার্সোনালিটির পেশাতে যেটা ক্ষেত্রে যেটা হয়, তাদের আবেগ সম্বন্ধে বা আবেগের যে প্রকাশ এবং আবেগের যে ধারণ করার ক্ষমতা, এতেও কিন্তু ত্রুটিপূর্ণ থাকে। এদের আবেগের তীব্রতা খুব বেশি হয়, প্রচণ্ড মুড সুইং হয়। ফলে হয় কি, এমন মুড সুইংটা এমন পর্যায়ের হয়, তখন হয় কি তার আশেপাশে যারা বসবাস করে তাদের সাথে তার তাল মিলিয়ে চলতে খুব কষ্ট হয়, এবং যারা তার সাথে তাল মিলিয়ে চলে তাদেরও খুব কষ্ট হয়, অর্থাৎ অ্যাডজাস্ট করতে পারে না।
ফলে তাদের এই যে এফেক্টিভিটি বলি আমরা, যে আবেগের প্রক্রিয়া, সেখানে প্রচণ্ড রকম ত্রুটিপূর্ণ আবেগের বহিঃপ্রকাশ থাকে এবং আবেগকে তারা অনুভবও করে অন্যভাবে। এইগুলো সব সিমটম আপনি বলছেন, যেগুলো হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার ডায়াগনোসিস করার জন্য। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে, এরপর এসে আসলে জানতে চাইবো যে তাহলে কি কি ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে এবং সেগুলোর লক্ষণ কি। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নেব, সঙ্গেই থাকুন। ফিরে এসে আলোচনা করব টাইপস অফ পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে ডাক্তার আহসানউদ্দিন আহমেদের সাথে পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। এবার আমি জানতে চাই যে কি কি ধরনের ডিসঅর্ডার হয়। এটা বলার আগে আরেকটু ক্লিয়ার করে নেওয়া দরকার যে আসলে আমাদের একটা নর্মাল ফাংশনিং পার্সোনালিটি, একটা ব্যক্তি নর্মালি অ্যাক্ট করতেছেন এবং আরেকজন ব্যক্তি নর্মালি অ্যাক্ট করতে পারতেছেন না। এখানে কিভাবে আমরা কিসে এগুলো রিফ্লেক্টেড হয়, আসলে কিভাবে আমরা বুঝি। আচ্ছা আচ্ছা, এখন পার্সোনালিটি ডিসঅর্ডারকে নর্মাল ফাংশনিং বলতে গেলে, বা সে তার পার্সোনালিটি নর্মালি ফাংশন করতেছে বলতে গেলে অনেকগুলো কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্টকে তাকে নর্মালি ফাংশন করতে হয় সেই পার্সনটাকে। তাহলে আমরা বলি যে ওই ব্যক্তির পার্সোনালিটি মোটামুটি একটা সঠিক রাস্তায় আছে। এর মধ্যে যেমন ধরেন একটা হচ্ছে নিজের সম্পর্কে তার ধারণা, অর্থাৎ আইডেন্টিটি। কারণ আইডেন্টিটা কি জিনিস? আইডেন্টিটা হচ্ছে কি আমার নিজের সম্পর্কে আমার ধারণা, আমি কে, আমি কি চাই, আমার লক্ষ্য কি, হ্যাঁ, আমি অন্যদের সাথে সম্পর্কটা মেনটেন করবো কিভাবে, অর্থাৎ আমার যেটা সেলফ বাউন্ডারি থাকবে, এই যে আমি এবং অন্য একজন ব্যক্তি, তার সাথে আমাকে নিজেকে আলাদা করা। একই সাথে আবার একই সাথে চলবে কি, তার সাথে আমি যে একটা রিলেশনে যাব, অনেক রকম রিলেশন হয় না, রিলেশনে তো অনেক প্যাটার্ন আছে, সেই রিলেশনের সবগুলো প্যাটার্নকে, ম্যাক্সিমাম প্যাটার্নগুলোকে যারা হচ্ছে ঠিকমতো মেনটেন করতে পারে। তাহলে আইডেন্টিটি দেখা যায় কি আমরা নর্মাল পার্সন আইডেন্টিটাকে ঠিকমতো মেনটেন করতে পারে। কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে হয় কি, যেহেতু তাদের, আমি প্রথমে বললাম যে চিন্তাটা ত্রুটিযুক্ত হয়, ফলে তাদের এই আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয় একটা। অর্থাৎ তারা তাদের এই যে নিজেকে চেনা, আমি কি চাই, এসব ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হয় তাদের। হ্যাঁ, ফলে তারা তাদের আইডেন্টিটিকে ঠিকমতো এক্সপ্রেসও করতে পারে না, ফিলও করতে পারে না। তখন একটা প্রচণ্ড ক্রাইসিস তৈরি হয় তাদের মধ্যে। এবং এই ক্রাইসিসের মধ্যে ফলে হয় কি, নিজের মধ্যে একটা হাহাকার শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা থেকে অ্যাগ্রেশন তৈরি হয়, অনেক সময় ডিপ্রেশন তৈরি হয় এদের মধ্যে। ফলে আইডেন্টিটি তাদের প্রচণ্ড সমস্যা থাকে, অর্থাৎ সেলফ সম্বন্ধে তাদের স্বচ্ছ ধারণা থাকে না নিজের সম্বন্ধে। আবার হয় কি, ধরেন জীবন সম্পর্কে এদের যে নির্দিষ্ট দিক নির্দেশনা, আমরা সেলফ ডিরেকশন বলি। আমি যখন চিন্তা করলাম আমি কে, আমি কি চাই, আমার উদ্দেশ্য কি, তখন আমার একটা সেলফ ডিরেকশন তৈরি হবে। এই সেলফ ডিরেকশনে তাদের সমস্যা তৈরি হয়। ফলে হয় কি, এরা কোথাও স্থির থাকতে পারে না। দেখবেন একজন ব্যক্তি হয়তো 5 বছরে 6টা জব চেঞ্জ করলো, মুহুর্মুহু তার প্রফেশন চেঞ্জ করতেছে, তার জীবনের লক্ষ্য ঠিক নাই, ফলে তার সেলফ ডিরেকশন ঠিক নাই। পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্টদের হয় কি, এই সেলফ ডিরেকশনের সমস্যা হয়, যেগুলো তার সিমটম হিসেবে আসে কিন্তু তখন। এবং অনেকেই কিন্তু প্রফেশন চেঞ্জ করতে পারে, করে কিন্তু আসলে, কিন্তু যখন কোথাও সে অ্যাডজাস্ট করতে পারে না, ইন্টারপার্সোনাল রিলেশন মেনটেন করতে পারে না, তখন এই যে প্রফেশন চেঞ্জ করাটা, তার বারবার জীবনের লক্ষ্য চেঞ্জ করা, যখন একটা প্যাথোলজিক্যাল পর্যায়ে চলে যায়। এদের আরেকটা সমস্যা হয় কি, এরা এমপ্যাথেটিক হয় না। আমরা যেমন ধরেন সাধারণ মানুষ যারা বা নর্মাল পার্সনটি মোটামুটি ক্যারি করে যারা, তাদের হয় কি অন্যের পার্সনের প্রতি এমপ্যাথেটিক হয়, সিম্প্যাথাটাইজ থাকে। এমপ্যাথিকে যদি আমি বাংলায় বলি, এমপ্যাথি হচ্ছে অন্যের কষ্টকে নিজের মধ্যে ফিল করা, যে কষ্টটা আমি পড়লে কি করতাম, আসলে সহমর্মিতা, অন্যের কষ্টকে নিজের মতো করে ফিল করা। পার্সোনালিটি পেশেন্টদের এই ক্ষেত্রে বিরাট মারাত্মক ত্রুটি থাকে, ওরা ইন্টিমেট রিলেশনটা তৈরি করতে পারে না এবং ইন্টিমেসিও ফিল করে না ওরা মানুষের সাথে। একটা ইন্টিমেট রিলেশন তৈরি করা, এই রিলেশনটাকে আমি কতদূর নিয়ে যাব, একটা ডাইমেনশন কী হবে, এটা ওরা ফিল করে না। ফলে অনেক রকম সিমটম নিয়ে পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্টরা আসে, সেটার উপর ভিত্তি করে আমাদেরকে টাইপ করি, আসলে ভাগ করি। যদিও কোনো ক্লাসিফিকেশনটা আসলে সঠিক পরিপূর্ণ না, তারপরেও আমরা ভাগ করি আমাদের চিকিৎসার স্বার্থে। যেমন আমরা যদি মোটামুটি 10 রকমের পার্সোনালিটি ডিসঅর্ডারকে এখন আমরা ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসি, বা আমরা ক্যাটাগরিক্যালি ক্লাসিফাই করে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। তার মধ্যে হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, শিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, শিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে একটা, হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, আরও আছে আপনার অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, এরকম অনেক রকম পার্সোনালিটি ডিসঅর্ডার আছে আসলে। মোটামুটি ক্লিনিক্যালি আমরা এগুলোই বেশি পাই, সবচেয়ে বেশি পাই আমরা আসলে প্র্যাকটিসে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। যদিও পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে কিন্তু অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার সবচেয়ে বেশি, কিন্তু আমাদের প্র্যাকটিসে বা আমাদের চেম্বারে বা আমাদের হসপিটালে যে পেশেন্টরা আসে, তার মধ্যে পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সবচেয়ে বেশি আসে। আরেকটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি,
সাইকিয়াট্রিক অনেক ডিসঅর্ডার তো আছে আসলে, কিন্তু যত পেশেন্ট আমাদের আসে আউটডোরে, জি, পার্সোনাল ডিসঅর্ডারের পেশেন্ট কিন্তু সবচেয়ে বেশি। 50% পেশেন্টই পার্সোনাল ডিসঅর্ডারে ভোগে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা রিল্যাক্টেন্ট থাকি এটা ডায়াগনোসিস করতে, কারণ কি শুধুমাত্র এই পার্সোনাল ডিসঅর্ডার নিয়ে আসলে পেশেন্টরা কখনো ট্রিটমেন্ট করতে আসে না। মানে এই রিল্যাক্টেন্সটা কাদের দিক থেকে, ক্লায়েন্টের দিক থেকে না প্রফেশনালের দিক থেকে? প্রথম হচ্ছে ক্লায়েন্টের দিক থেকে। আচ্ছা, কারণ পার্সোনাল ডিসঅর্ডার হচ্ছে কি, আমরা এটা সাইকিয়াট্রিক ভাষায় বলি ইগো সিমটনিক, অর্থাৎ পেশেন্টের যে ইগো, যে আমি তো প্রথমে বললাম যে আমি তো আমার পার্সোনালিটিকে ধারণ করি, ফলে হয় কি আমার সাথে আমার পার্সোনালিটি এতটাই একাত্ম হয়ে যায় যে আমি এটা কোনো প্রবলেম বলে আর ডিফারেন্সিয়েট করতে পারি না। হ্যাঁ, ফলে এরা এটাকে কোনো প্রবলেমই মনে করে না, প্রবলেম মনে করে না। প্রবলেমটা মনে করে কারা? যারা তার সাথে বসবাস করে, তারা ফিল করে তার চিন্তার জগতের সমস্যা হচ্ছে, বিচ্যুতি হচ্ছে, তার আচরণের সমস্যা হচ্ছে, তারা ফিল করে। ফলে এবং অন্যান্যগুলোতে খুব একটা সমস্যা ফিল করলেও এটা যে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসতে হবে বা সাইকোথেরাপি লাগবে বা চিকিৎসা লাগবে বা সাইকিয়াট্রিস্ট হেল্প লাগবে, এই জিনিসটা ওনারা ফিল করে না। যেহেতু বর্ডারলাইন পার্সোনাল ডিসঅর্ডার, এন্টিসোশাল পার্সোনাল ডিসঅর্ডার এর খুব বেশি প্রবলেম তৈরি করে, ফলে এগুলোকে নিয়ে আসে বেশি, এই পেশেন্টদেরকে নিয়ে আসে বেশি। একটু ফিচারগুলো জানতে চাই। আপনি যেমন বললেন যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সবচেয়ে বেশি আসে, এই ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষরা কি ধরনের ফিচার ধারণ করে? এদের হয় কি, প্রথমে একটা ক্রাইসিস থাকে, যেটা বললাম যে আইডেন্টিটি ক্রাইসিস থাকে। প্রত্যেকের কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস থাকে ম্যাক্সিমাম পার্সোনাল ডিসঅর্ডার পেশেন্টদের। আরেকটা হয় কি, আপনার ওটা বর্ডারলাইন পার্সোনালিটির ক্ষেত্রে ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি বলি, এদের মধ্যে একদম এমটি ফিলিংস হয়, একটা হাহাকার শূন্যতা ভেতরে কাজ করে সবসময়, যেটা কোনো কিছু পূরণ করা যায় না, ওরা পারে না পূরণ করতে। পারে না কারণ হচ্ছে, আমি কতগুলো ক্রাইটেরিয়া বললাম আগে, যে তাদের কগনিশনের সমস্যা থাকে, চিন্তার প্রক্রিয়ায় সমস্যা থাকে, তাদের আপনার আইডেন্টিটিতে সমস্যা থাকে, তাদের ইন্টারপার্সোনাল ফাংশনিংয়ের সমস্যা থাকে, এফেক্টিভিটিতে বা আবেগের নিয়ন্ত্রণের সমস্যা থাকে। ফলে হয় কি, এরা এগুলাকে কোনো দিয়ে মানে আপনার যেটা হচ্ছে একটা নর্মাল ওয়েতে বা একটা সফিস্টিকেটেড ওয়েতে, স্ট্রাকচার্ড ওয়েতে কখনোই তাদের এই শূন্যতা ফিল আপ করতে পারে না ওরা। ফলে সবসময় একটা আইডেন্টিটি ক্রাইসিস এবং একটা এমটি ফিলিংস হয়, অনুভূতি হয় এদের মধ্যে। এবং এদের মধ্যে একটা অ্যাবান্ডনমেন্টের ভয় থাকে, অর্থাৎ সর্বদা আমাকে ছেড়ে চলে যাবে, আমি একা হয়ে যাব, আমি পৃথিবীতে একা। এই শূন্যতা কিন্তু ওদের মধ্যে কাজ করে, আমি পৃথিবীতে একদম একা, আমার কেউ নাই। এবং এই নাইটা এতটা যে একটা নর্মাল অসুখীর মতো না কিন্তু আসলে, বলে না যে লোকটা খুব দুঃখে আছে, এটা নর্মাল দুঃখ না কিন্তু আসলে, এটাকে তীব্র, এই দুঃখের তীব্রতা এত বেশি হয় যে ওদের পক্ষে বহন করা খুব কষ্ট হয়। তখন এরা এই অ্যাক্টিভিটিসগুলো করে, কি করে, নাটকীয় অ্যাক্টিভিটিস করে, যেন আমাকে কেউ ছেড়ে দিতে না পারে। যেমন বর্ডারলাইন পার্সোনালিটি যাদের পেশেন্টদের মধ্যে অনেক সময় দেখা যায় এরা সেলফ হার্ম করে, অর্থাৎ হাত কাটে, পা কাটে, কেউ কেউ আত্মহত্যার পথ, আত্মহত্যার দিকে যায়, আত্মহত্যার ভয় দেখায় কেউ কেউ। এটা সবকিছু হচ্ছে কি, ধরে রাখার জন্য মনে করে যে এই মানুষটা শুধু অ্যাটেনশন ড্র করার জন্যই এরকম করছে, এবং এটা বলে তাদেরকে খুব জাজ করে। এই মানুষগুলো কিন্তু খুব মানে ওই কারণেই অনেকের কাছ থেকে খুব ফানের শিকার হয়। জাজ তো আসলে কি জানেন, আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার সবগুলাই কিন্তু অন্য মানুষের একটা মিস জাজ, মানে একটা ফল্টি জাজমেন্ট হয় এদের ক্ষেত্রে। যেমন ধরেন এখনো তো, যেমন ধরেন আমাদের সমাজে জিনের আসর, ভূতের আসর, এগুলো প্রচণ্ড আছে, তাই না, তাবিজ কবজ। এখন এগুলো আমি রিলিজিয়াস বিলিফের দিকে যাচ্ছি না, অস্বীকারও করতেছে, এটা এগুলো রিলিজিয়ানে তো অবশ্যই আছে এবং এফেক্ট হয়। কিন্তু এরকম মেন্টাল প্রবলেমগুলোকে আসলে যখন এটা ডিসঅর্ডার হয়, রোগ হয়, এটাকে ওটা দিয়ে যদি আমি ওই ধরনের জিনিসগুলো যদি ব্যাখ্যা করি, তখন কিন্তু রুগীটা আসলে মিসজাস্ট হবে এবং ফল্টি ট্রিটমেন্ট হবে তার। তখন রুগীটা হয়তো একটা সুস্থ জীবনযাপন করতে পারতো, সেখানে সুস্থ জীবনযাপন করতে না পেরে সে একটা ম্যাল অ্যাডাপটিভ রাস্তা বেছে নেয় আসলে। এক্স্যাক্টলি। সো ওই জায়গাটাই যে আপনার কথা সূত্র ধরে যদি আগাই, তাহলে এই মানুষগুলোর আসলে সাহায্য দরকার, তাদেরকে বরং জাজ না করে তাদেরকে সাহায্যের আওতায় নিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট। তাদের ফিলিংটাকেও খুবই গুরুত্বের সাথে দেখা প্রয়োজন, তাহলে যে আসলেই তার অতটা অ্যাবান্ডেন্ড ফিল হচ্ছে সেটাকে কনসিডারেশনে রাখতে হবে। এদের আরেকটা সমস্যা কি জানেন, এই পার্সোনালিটিগুলো এমন, আমি যে বললাম না, এটা তো আমার পার্সন, তো আমি পার্সন, আমার পার্সোনালিটি, ফলে কি আমি এটা নিয়েই তো বসবাস করি। ফলে যেই ডিসঅর্ডারগুলো সে নিয়ে আসে, এখন আমাদের যে কোনো যদি মানে মানুষ যখন তার রুগীকে নিয়ে ডাক্তারের কাছে যায়, তার একটা থাকে রুগীটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে, তাই না? এখন ভালো হয়ে যাওয়াটা কিন্তু আপেক্ষিক ব্যাপার আসলে। কিরকম, যেমন ধরেন এই জায়গাটা নিয়ে কথা বলবো, আসলে বেশ বিস্তারিত আলাপের আছে বলে আমার মনে হচ্ছে। একটু বিরতি নিয়ে আসি একটা ছোট্ট। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো, আশা করি সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাইয়ে কথা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে ডাক্তার আহসানউদ্দিন আহমেদের সাথে। ডক্টর, যেই জায়গাটিতে আমরা ছিলাম, আপনি সুন্দর করে তুললেন এই প্রসঙ্গটা যে
যখনই এরকম কোনো রোগী কেউ নিয়ে আসেন তখন তাদের প্রত্যাশা থাকে যে সে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এবার এই ধরনের রোগ কি আসলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া সেটা হয়? আসলে আমি তখনই একটা শব্দ উচ্চারণ করেছিলাম যে সুস্থতা বলতে আমরা কি বুঝি। এক্স্যাক্টলি, এখন সুস্থতা কিন্তু আপেক্ষিক ব্যাপার। জি। আচ্ছা ধরেন একজন ডায়াবেটিক পেশেন্ট, সে কোনোদিন ডায়াবেটিস তার ভালো হবে? কোনোদিন না। আমরা চিকিৎসা করি না কেন? তার সিমটমগুলোকে কন্ট্রোলে রাখার জন্য, যেন সুস্থ জীবনযাপন করতে পারে, একটা হেলদি লাইফ লিড করতে পারে, এই জন্যই তো। আবার একজন হাইপারটেনশন মানুষ, যার ব্লাড প্রেশারের রোগী, যেটা আমরা সচরাচর সাধারণ ভাষায় বলি, ব্লাড প্রেশার কখনো ভালো হয়? তো ট্রিটমেন্ট কন্টিনিউ করতেছি আমরা, তাই না? এরকম অনেক রোগ আছে যেগুলো আসলে ভালো হয় না, কিন্তু রুগীকে বা আমরা সুস্থ জীবনযাপনের জন্য ট্রিটমেন্ট চালিয়ে যেতে হয়, তাই তো? তো পার্সোনালিটি ডিসঅর্ডারটাও ঠিক এই ধরনের একটা রোগ। যেটা হয় কি, আপনি তো বলেন যে পার্সোনালিটি ডিসঅর্ডার ভালো করে দেন, বলেন পার্সোনালিটি ভালো হয়ে যাবে, তা তো না। আসলে তার সিমটমগুলো সেজন্য নিয়ন্ত্রণ করতে পারে। এই নিয়ন্ত্রণের প্রক্রিয়াটা যদি শিখতে পারে সে তখন অনেক কিছু নর্মালি হ্যান্ডেল করতে পারবে, সে লাইফের অনেক প্রবলেমকে নর্মালি ট্যাকেল করতে পারবে, সে একটা আপাতত স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কারণ আমরা মনে করি কি, প্রত্যেক মানুষই আমাদের ধারণা আছে কি আমার মতো না তাই বুঝি সে অ্যাবনর্মাল। ব্যাপারটা কিন্তু এরকম না আসলে। এখন আমি যদি মনে করি যে এখন ধরেন বাবা সম্পূর্ণ সুস্থ একজন মানুষ, তার মেয়ের বা ছেলের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, উনি যদি বলেন যে আমার মেয়ে বা ছেলে আমার মতো হোক, এটা তো কোনোদিন সম্ভব না। কিন্তু ওই ব্যক্তি, ওই মেয়ে বা ছেলে বা পেশেন্ট, কিন্তু সে এমন একটা ট্রিটমেন্টের আওতা থেকে আনা যাবে, সে তার এই যে মানসিক প্রক্রিয়া, যেটা আমি প্রথমে বললাম, তার চিন্তার প্রক্রিয়া এবং তার যে ব্যবহার দিকগুলো, যেগুলো সে ডিস্টারবেন্স তৈরি করে, হ্যাঁ, ফ্যামিলিতে ডিস্টারবেন্স তৈরি করে, তাকে একটা ক্যাওটিক এনভায়রনমেন্ট তৈরি করে ফেলে, এগুলো যেন সে নিয়ন্ত্রণ করে চলতে পারে, ওই অবস্থা অবশ্যই নিয়ে আসা যায়। তখন সে করে কি একটা হেলদি লাইফ লিড করতে পারে। এবং এই হেলদি লিড করা যেটা কন্টিনিউয়াস প্রসেস, এটা 1-2 দিনের ট্রিটমেন্ট না আসলে, এটা সময় নিয়ে করতে হয়। এবং এই ক্ষেত্রে যেটা হয় আপনার আসলে আমরা বায়োসাইকোসোশ্যাল মেথড মডেল বলি, অর্থাৎ ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টও লাগে, সাইকোথেরাপিও লাগে, এবং সোশ্যাল ট্রিটমেন্টও লাগে। এখন পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু লং টার্ম কখনোই ফার্মাকোলজিক্যাল বা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি না। কিন্তু যখন কখনো কখনো এরকম হয় যে তার আবেগের মাত্রা, যে মুড সুইং বললাম, এমন তীব্রতর হয়ে গেছে যে তখন এটাকে আর আপনি তাকে কথা বলে বা কাউন্সেলিং করে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন তার ওষুধ লাগবে। তার চিন্তার প্রক্রিয়া এতটাই বিচ্যুতি ঘটে গেছে যে সে এমন সব অ্যাবনর্মাল আচরণ শুরু করলো, এমন সব বিহেভিয়ার আচরণ করলো, ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ আচরণ করতেছে, তখন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমাদের ওষুধ লাগে। এসব ক্ষেত্রে যেটা হয় বললাম যে সুইসাইডাল অ্যাটেম্প্ট তৈরি হয়। এখন একটা যে ব্যক্তিটা একদম সুইসাইডের দ্বার প্রান্তে, সুইসাইডাল থট আছে তার মধ্যে, সে সুইসাইডাল প্ল্যান করতেছে, তখনই তাকে আমাদের ওষুধ দিয়েও ট্রিটমেন্ট করতে হবে। কারণ সুইসাইড ইটসেলফ কিন্তু কোনো রোগ না, এটা বিভিন্ন রোগের সিমটম হিসেবে আসে। আবার এদের মধ্যে একটা বিরাট অংশ হয় কি জানেন, মাদক আসক্ত হয়। ফলে ওই মাদক আসক্তি থেকে সরে আনার জন্য আমাদের ট্রিটমেন্ট প্রয়োজন। ফলে লাইফের বিভিন্ন সময় বিভিন্ন রকম, অর্থাৎ যখন তার ওষুধের দরকার তখন তাকে ওষুধ দেওয়া লাগবে, যখন সাইকোথেরাপি দরকার সাইকোথেরাপি দেওয়া লাগবে, যখন আমার সোশ্যাল এনভায়রনমেন্টে তার ফেভারে আনতে হবে, বা সে কীভাবে এই সোসাইটিকে ফিল করবে এবং সে কীভাবে এই সোসাইটিকে কিছু আউটপুট দেবে, তাকে এটাও লার্নিং করতে হবে, অর্থাৎ কোপিং এবিলিটি শিখাইতে হবে তাকে। ফলে এই জিনিসটা ঠিক করবেন সাইকিয়াট্রিস্ট, কখন তার কোনটা লাগবে। এখন যদি আমি বাসায় বসে ঠিক করে ফেলি না ওরে এইটা করলেই হয়ে যাবে, তা তো ট্রিটমেন্ট হলো না। কাজেই এই জিনিসটার জন্য সাইকিয়াট্রিস্টের হেল্প দরকার, সাইকোথেরাপিস্টের হেল্প দরকার, আরও অনেক মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে আসলে। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করে থাকি। কোনটা কখন প্রয়োজন সাইকিয়াট্রিস্ট ঠিক করবেন। আচ্ছা, তো আমি আরেকটা প্রশ্ন একটু আনতে চাই। আপনি যেহেতু প্রসঙ্গক্রমে আনলেন যে এই মানুষগুলোর মাদকে আসক্ত হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, এই জায়গাটা সম্পর্কে আরেকটু জানতে চাই যে কী কারণে এদের মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আসলে মাদকের যে আসক্ত হওয়ার যে সম্ভাবনার কথা যদি বলেন, মাদক তো হচ্ছে এমন একটা জিনিস যে প্রথম হয় কি, শুধু যে পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্টের মাদক আসক্ত হয় তা না, মাদক আসক্তির আলাদা পেশেন্টও আছে। মাদক আসক্তি ইটসেলফ হচ্ছে একটা ব্রেইন ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যারা মাদক আসক্ত হয় এদের একটা বিরাট অংশের মধ্যে পার্সোনালিটি ডিসঅর্ডারও থাকে। এখন যেমন খুব ফ্রাস্ট্রেশন, খুব হতাশাতার মধ্যে, এবং সেটা ওভারকাম করার জন্য এটাকে একটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং ওয়ে বেছে নিতে পারে। হ্যাঁ, সে তো এটা থেকে বের হতে চাপে। এখন এই যে ধরেন আমি বললাম বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্টদের প্রচণ্ড হাহাকার থাকে, শূন্যতা থাকে, এমটি ফিলিংস থাকে, এটা তো আসলে এনজয় করার মতো জিনিস না। তো সেটা থেকে বের হইতে চায়, সে তার ইন্টারপার্সোনাল রিলেশনগুলোকে মেনটেন করতে পারতেছে না, তার একটা অ্যাবান্ডনমেন্টের ভয়, হ্যাঁ, তার যে নর্মাল আবেগের যে তীব্রতা, সে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তো এনজয় করার মতো জিনিস না আসলে। ফলে সে এখান থেকে বের হইতে চায়। যখন সে বের হইতে চায় তখন তো সে এটা শেখে না, এই পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্ট, বা তার চিন্তা তো ওই প্রক্রিয়ায় চলে না যে স্বাভাবিকভাবে কীভাবে এই লাইফটাকে এনজয়েবল করা যায়, স্বাভাবিকভাবে কীভাবে লাইফটাকে পরিচালনা করতে পারি, আমি কীভাবে আমার পোটেনশিয়ালিটিগুলোকে কাজে লাগাইতে পারি,
তাদের কিন্তু এই চিন্তাগুলোতে ঘাটতি থাকে, ফলে তখন তাদের মধ্যে কি একটা ফ্রাস্ট্রেশন, হতাশা কাজ করে। আচ্ছা, তখন সে হতাশাকে ভোলার জন্য বা এই এমপ্টিনেসকে ভোলার জন্য তখন সে একটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। তার মধ্যে একটা সবচেয়ে অ্যাভেলেবেল হচ্ছে মাদক। তাহলে মাদক আসক্ত হতে গেলে শুধু মাদক আসক্ত হওয়ার ইচ্ছা হইলেই হবে না আসলে। মাদক আসক্ত হওয়ার ক্ষেত্রে আরও কতগুলো ফ্যাক্টর কাজ করে, আমাদের সোসাইটিতে বিরাজ করে। এর মধ্যে একটা হচ্ছে মাদকের অ্যাভেলেবিলিটি থাকতে হবে, অর্থাৎ আমি চাইলেই মাদক পাবো এমন একটা পরিবেশ থাকতে হবে, আমার পকেটে মাদক কেনার জন্য টাকা থাকতে হবে, আমার সেরকম পিয়ার গ্রুপ থাকতে হবে, তাই না? কাজে অনেকগুলো জিনিস নিয়ে আসলে মাদকের প্রতি আমরা আসক্ত হয়, কিন্তু এই জিনিসগুলো তাদেরকে চালিত করে মাদকের দিকে অনেক সময় যদি প্রপারলি ট্রিটেড না হয়। একদমই। কিছু মানে এই যে অ্যাডিকটিভ পার্সোনালিটি বলে একটা টার্ম আছে, যে কিছু মানুষ থাকে যারা যে কোনোটাতেই অ্যাডিক্টেড হয়ে যায়, সেটা মাদকে হোক, সেটা ডিভাইসে হোক, সেটা যে কোনো কিছুতে হোক। এই অ্যাডিকটিভ পার্সোনালিটি ব্যাপারটাকে একটুখানি যদি পরিষ্কার করেন। অ্যাডিকটিভ পার্সোনালিটি বলতে কিছু নাই আসলে, কিন্তু পার্সোনালিটির মধ্যে, পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে একটা থাকে হচ্ছে যেটা হচ্ছে আপনার এই যে অ্যাডিকশন তৈরির একটা প্রবণতা থাকে, যে কোনো জিনিসে হোক। এই যে আপনি বলেন ডিভাইসের প্রতি আসক্তি, এটাও কিন্তু একটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি আসলে। প্রথম হচ্ছে কি, একজন মানুষ মাদক খাওয়া শুরু করে, একটা সময় গিয়ে হয় কি মাদক মানুষটাকে খাওয়া শুরু, এই যে এডিকশনের কতগুলো ধাপ থাকে আসলে। প্রথম সে করে কি, একটা ইম্পালসিভ ওয়েতে কাজগুলো করে, এই ইম্পালসিভ ওয়ের কাজটা একসময় কম্পালসিভ হয়ে যায়। কম্পালসিভ ওয়েতে কাজ করতে করতে একটা সময় তার হ্যাবিট হয়ে যায়। মাদকের অ্যাডিকশনটা কিন্তু একটা হ্যাবিটের মধ্যে পড়ে আসলে। সেই আমি আরেকটু ইন্টারেস্টেড, আপনি বলছিলেন যে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, এই সংখ্যাটা আসলে অনেক, কিন্তু এরা চিকিৎসায় কম আসে। একটু কি এই ফিচারগুলো সম্পর্কে আমরা জানতে পারি, যাতে আমরা যদি একটু অ্যাওয়্যার হতে পারি যে এই ধরনের ফিচার থাকলে আসলে তাদের সাহায্যের দরকার আছে। মজার ব্যাপার কি জানেন, আপনি যদি পার্সোনালিটি ডিসঅর্ডারের সবগুলো পার্সোনালিটি ডিসঅর্ডার যদি আপনি ফিচারগুলো দেখেন, দেখবেন যে কম বেশি সবগুলোই মনে হয় আমার মধ্যে আছে, এরকম একটা ফিলিংস হবে। বা প্রত্যেক জেনারেল পপুলেশনের মধ্যে ফিলিংস যেগুলো থাকে, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া হবে একটা আসলে, যখনই আমার নর্মাল লাইফকে হ্যাম্পার করে ফেলবে তখন আমি এটাকে ডিসঅর্ডার বলবো। যেমন ধরুন অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বললেন, এক্ষেত্রে যেটা হয় এরা খুব পারফেকশনিস্ট হয়, প্রচণ্ড পারফেকশনিস্ট। কিন্তু পারফেকশনিস্ট কিন্তু আমরা অনেকেই, তাই বলি কি আমি তো ওসিপিডি না, এটাকে আমরা অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডারকে আমরা সংক্ষেপে বলি ওসিপিডি। তো সবাই কিন্তু ওসিপিডি না, কারণ অনেকের মধ্যে কিন্তু এই পারফেকশনিজমের ট্রেট থাকতে পারে। আচ্ছা, ট্রেট শব্দটা যেহেতু আসলে একটু তাহলে আর বুঝতে সুবিধা হবে আমার দর্শকদের। ট্রেট হচ্ছে আমার একটা জিনিস যেটা আমি ইননেট, বা আমি প্রথমে যেটা বললাম যে আমরা কিছু জিনিস টেম্পারামেন্ট, যে আমি জন্মগতভাবে বা প্রকৃতিগতভাবে পেয়ে থাকি, আমি জেনেটিক্যালি এটা আসছে, এই ট্রেটটাও কিন্তু অনেকটা এরকম। এই ট্রেটগুলো কিন্তু আমার পার্সোনালিটি ডিসঅর্ডার যে জিনিসগুলো তৈরি করে, এই ট্রেট কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি আছে আসলে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমরা এটাকে বলে ডাইমেনশনাল অ্যাপ্রোচে যখন যাই, এই ট্রেটগুলো যখন একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন এটা ডিসঅর্ডার হয়। প্রত্যেকটা নর্মাল মানুষই কিন্তু এই ট্রেটগুলো ধারণ করে আসলে। কিন্তু আমরা প্রত্যেকেই চাই আমার রেজাল্টটা পারফেক্ট হোক, আমার চলনটা পারফেক্ট হোক, আমার কথা বলাটা পারফেক্ট হোক, প্রত্যেকে কিন্তু চাই। যদিও পারফেকশনের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম, কিন্তু প্রত্যেকেই চাই যে আমার মতো করে পারফেক্ট হোক। কিন্তু এই পারফেকশনিজম যখন, এই ট্রেটটা যখন এত এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, যে আমার লাইফকে হ্যাম্পার করে ফেলতেছে, অন্যের লাইফকে অদিষ্ট করে ফেলতেছি, তখন এটা ডিসঅর্ডার পর্যায়ে যাবে। তাহলে একটা সিমটম গেল পারফেকশনিজম। এদের মধ্যে একটা থাকে কি, আর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করে লাইফের ক্ষেত্রে, যে এই রুলস অ্যান্ড রেগুলেশন অর্থাৎ নিজস্ব স্ট্যান্ডার্ড তৈরি করে একটা, যে আমার এই স্ট্যান্ডার্ডের মধ্যে আসলে এটা নর্মাল, আমার স্ট্যান্ডার্ডের বাইরে গেলে এটা গ্রহণযোগ্য না। ওসিপিডির মধ্যে এই জিনিসটা থাকে। কিন্তু এটাও কিন্তু দেখবেন আমরা সব সাধারণ মানুষ কিন্তু এই জিনিসটা কিছু না কিছু ধারণ করি। বাবা চায় আমার নিয়ম মতো, আমার কথা মতো আমার ছেলে চলুক, আমার কথা মতো মেয়ে চলুক, এর বাইরে গেলেই বিচ্যুত হয়ে গেল। কিন্তু এটা মানে কিন্তু সেটা না আসলে, যে আমি যেটা বললাম ওসিপিডির মধ্যে তারা, কিন্তু যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, যে আমি এমনভাবে চাচ্ছি যে আমার সন্তানের লাইফ হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে, সে আর নর্মালি ফাংশনিং করতে পারতেছে না, আমার পরিবারের পরিবেশটা ক্যাওটিক হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে ওসিপিডির মধ্যে পড়বে। এদের মধ্যে একটা হোর্ডিং এর টেন্ডেন্সি থাকে, জমায় সব কিছু। সেই ধরেন 30-40 বছর আগের পুরোনো জিনিস, কোনো মূল্য নাই, ট্রিভিয়াল ম্যাটার, ফেলতে যাবে না। এদের অনেকগুলো কম্পোনেন্ট এদের মধ্যে থাকে আর কি। আবার এখানে একটা জিনিস খেয়াল রাখা প্রয়োজন, আরেকটা শব্দ আছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে আমরা ওসিডি বলি, বাংলায় বলে সূচিবায়ু। করতেই যাচ্ছিলাম যে ওটার থেকে এটা আসলে পার্থক্য, বাংলায় বলে সূচিবায়ু। তো সূচিবায়ুটা হচ্ছে একটা আলাদা রোগ, আর ওসিপিডি হচ্ছে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার। হ্যাঁ, সূচিবায়ু যেটা বললাম, আমি একটা শব্দ ইউজ করেছিলাম, আজকাল তো অনেক ইগো শব্দ সবাই জানেন। তো যখন কোনো জিনিস আমার ইগোর সাথে কমপ্লাই করে, অর্থাৎ আমার ইগো যেরকম, আমার ইগো কিন্তু আমি, আমার ইগো যেরকম এই জিনিসটা আমার, বা এই চিন্তাটা আমার ইগোর সাথে কমপ্লাই করতেছে, তখন সেটাকে আমরা বলি ইগো সিনটোনিক।
আর যখন আমার সাথে এটা কন্ট্রাডিক্ট করে তখন এটাকে বলি ইগো ডিস্টনিক। এই পার্সোনালিটি ডিসঅর্ডার ম্যাক্সিমামগুলো হচ্ছে ইগো সিনটনিক, অর্থাৎ যে আমি বললাম প্রথমে যে আমি পার্সন, আমার মধ্যে আমার পার্সোনালিটি, আমি এই নিয়ে বড় হচ্ছি ছোটকাল থেকে, ফলে এটাকে আমার কোনো আলাদা রোগ বলে বা আমাদের কোনো সমস্যা বলে মনে হয় না আলাদা কোনো। ওকে, কিন্তু ওসিডি যখন হয় এটা আলাদা রোগ, এটা কিন্তু ইগো ডিস্টনিক, অর্থাৎ পেশেন্ট চাচ্ছে না, বারবার হাত ধুচ্ছে, ময়লা পরিষ্কার হচ্ছে না, রুগী পেশেন্ট চাচ্ছে না কিন্তু যে হাত ধুই, কিন্তু তার অ্যাংজাইটি, এটা ময়লা তো পরিষ্কার হয়নি, আবার হাত দিই, তাই এটা অ্যাংজাইটি কাজ করে, প্রচন্ড অ্যাংজাইটি কাজ করে। আসলে যখন দেখি আমরা, আবার অনেকে মনে করবেন হয়তো যে শুধু বোধহয় হাত ধোয় ওসিডি, তা কিন্তু না, আসলে ওসিডি অনেক রকম আছে, এটা অন্য প্রসঙ্গ, একটা এক্সাম্পল দিলাম আমি জাস্ট, আমরা অন্য একটা পর্বে হয়তো আলোচনা করব। ফলে ওইটা হচ্ছে ইগো ডিস্টনিক। এখন এই ওসিডি পেশেন্টটা কিন্তু প্রচন্ডভাবে ডিস্ট্রেস ফিল করে, সে বুঝতেছে তার একটা সমস্যা, কিন্তু বের হতে পারতেছে না সে, কিন্তু ওসিডি পেশেন্ট ডিস্ট্রেস ফিল করে না, সে বুঝতে পারে না, সে তো যে বললাম সেই পার্সোনালিটি নিয়ে বড় হয়েছে, কিন্তু প্রবলেমটা করে সে কখন, তার সারাউন্ডিং এ, তার এনভায়রনমেন্টকে সে নষ্ট করে, তার ফ্যামিলি এনভায়রনমেন্ট নষ্ট করে, তার অফিসিয়াল এনভায়রনমেন্ট নষ্ট করে। অনেক ধন্যবাদ, চমৎকারভাবে আপনি মানে ডিফারেন্সিয়েশনটা আমাদের জানালেন। আরেকটা বিরতি নিয়ে এসে আমরা জানবো আসলে কিভাবে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারকে ট্রিট করতে পারি, সেটা তো আপনি আলোচনা করলেন, কিন্তু আমরা আসলে প্রিভেনশন কিভাবে করব সেই জায়গাটা নিয়ে আমরা একটু জানতে চাইব। দর্শক, আরেকটা বিরতি নেব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন প্রমিসেস জানতে চাই, বিরতি নিয়ে ফিরে এসেছি আবারও। কথা হচ্ছে ডাক্তার আহসান উদ্দিন আহমেদের সাথে পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। ডক্টর, যেখানটায় ছিলাম আমরা, তারপরে যদি আমরা একটু আসি যে এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার আপনি বললেন 10 রকমের ডিসঅর্ডার নিয়ে এখন কাজ হয়, ট্রিটমেন্ট হচ্ছে, কীভাবে ট্রিটমেন্ট হয়, বায়োসাইকোসোশ্যাল মোডালিটিতে ট্রিটমেন্ট দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আসলে একজন মানুষ ডিসঅর্ডার হবে না, কি ব্যবস্থা নেওয়া যায় সেক্ষেত্রে? আচ্ছা, আমি যেটা বললাম যে ছোটবেলা থেকে সে এগুলো নিয়ে বড় হয়, কিন্তু এক্সপ্রেশন পুরোপুরি পার্সোনালিটি ডিসঅর্ডার যখন আমরা বলি, তখন সে তার আর্লি অ্যাডাল্টহুড বা লেট অ্যাডোলেসেন্ট, বয়স সন্ধিকালের শেষ দিকে বা একদম বয়প্রাপ্ত হয়ে গেল তার আগের দিকে এইগুলো প্রকাশগুলো প্রকট হয়, আমরা তখন তাকে পার্সোনালিটি ডিসঅর্ডার বলি আসলে। তো আমি যেটা বললাম যে আসলে যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা আপনার ওই ওসিপিডি এগুলো অনেক থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা তো মিক্সড প্যাটার্ন পাই, দেখা যায় 2-3টা পার্সোনালিটির ক্যারেক্টার বা সিমটম একই সাথে একজন ব্যক্তির মধ্যে আছে আসলে। এখন প্রিভেনশনের কথা যদি বলেন, আসলে প্রিভেনশনটা একটা যেমন হচ্ছে কি, আমরা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে হয়, ছোটকাল থেকে একটা হেলদি কোপিং স্ট্র্যাটেজি শেখা খুব জরুরি। আচ্ছা, একটু বিস্তারিত যদি বলি, যেমন ধরেন আমাদের লাইফ তো ফুল অফ প্রবলেম, প্রত্যেকের লাইফই প্রবলেম আছে তার মতো করে, কিন্তু আমরা প্রত্যেকেই মনে করি আমার জীবনে বোধ শুধু প্রবলেম। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এইটাই আসলে। আমি কিন্তু সহজ ভাষায় বলি যে লাইফ ইজ ফুল অফ প্রবলেম, এটা কিন্তু আসলে কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে আমরা প্রত্যেকে একটা প্রবলেমবিহীন জীবন চাই, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যেটা পৃথিবীতে কোনোদিন সম্ভব না। ফলে প্রবলেমের মধ্যেই আমাকে বসবাস করতে হবে, এবং এই প্রবলেমগুলোকে আমি কীভাবে ফেস করব এইটা শেখা খুব জরুরি। অর্থাৎ একটা স্ট্রাকচার্ড ওয়েতে, অ্যাডাপটিভ ওয়েতে কীভাবে আমি ফেস করব এবং এটা সমাধান করব, এইটা শেখা খুব জরুরি। এটা কিন্তু ঘর থেকেই শুরু হবে আসলে। ওকে, একটা বাচ্চা যখন দেখবে তার ফ্যামিলি এনভায়রনমেন্টটা ক্যাওটিক, তার বাবার আচরণ ক্যাওটিক, তার মা ম্যালারপ্টি আচরণ করতেছে, অর্থাৎ এগুলো লার্নিংও হয়। একটা বাচ্চা যখন দেখবে তার একজন ফ্যামিলি মেম্বার হাত কাটছে, কোনো একটা এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে, সে মারামারি ভাঙচুর দেখতেছে, শিখতেছে, ফ্যামিলি মেম্বাররা করতেছে, তখন কিন্তু লার্নিং হয় এগুলা। জি, এখন আবার দেখবেন এই লার্নিংগুলো কিন্তু সবাই করে না, যারা ভালনারেবল তাদের এই লার্নিংগুলো হয়। ওই যে বললাম ট্রেট, বলে হয় কি প্রত্যেকের মধ্যে জিনিসটা আছে, কিন্তু আমি কোনটা নিব এটা ভালনারেবল পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। যদি সে ভালনারেবল হয়, তার পার্সোনালিটি যারা ডেভেলপ করবে, তখন সেগুলোই নেবে। ফলে সবচেয়ে ভালো হচ্ছে যেন এই পরিবেশ তৈরি না হয় সেটা তৈরি করা। জি, সেটাই। তাহলে সে শিখবে না। কাজে আমি ছোট বাচ্চাটাকে, বা সে যখন বড় হবে, তার শৈশব, কৈশোর, যৌবনে যখন পদার্পণ করবে, আমি তাকে সুন্দর একটা স্কুল পরিবেশ দিতে পারি, সুন্দর একটা লার্নিং পরিবেশ দিতে পারি, সুন্দর একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট দিতে পারি, এবং তাকে সুন্দর স্বপ্ন দেখাইতে পারি, জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে অ্যাডাপটিভ মেকানিজমগুলো আছে, যে অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি যেগুলো আছে, সেগুলো সে ছোটোকাল থেকে লার্ন করে, তখন কিন্তু এই সিমটমগুলো তার মধ্যে এত বেশি দেখা দিবে না। হয়তো বা কিছু বললাম না, আমি তো প্রথমে বললাম যে পরিপূর্ণ ত্রুটিপূর্ণ কেউ নাই আমরা, কিন্তু সেই ত্রুটিপূর্ণ আচরণটা এমন পর্যায়ে হবে তার নর্মাল লাইফ হ্যাম্পার্ড হবে না। আচ্ছা, আপনি যে একটা শব্দ বললেন ভালনারেবল, যে একটা বাসায় হয়তো 3টা বাচ্চা আছে, সেখানে যে এনভায়রনমেন্টই আছে সেখানে হয়তো সবগুলো বাচ্চা একই রকমভাবে এফেক্টেড হবে না। কোন বাচ্চাটা ভালনারেবল সেটা আমরা কিভাবে বুঝবো?
আচ্ছা, এইটা আসলে ঠিক এরকম কোনো স্ক্রিনিং টেস্ট নাই যেটাতে আমরা বুঝতে পারবো আসলে, কিন্তু এক একজন এক একভাবে লার্ন করে। কিন্তু এই যে আমি অনেকগুলো কথা বললাম না আজকে, আমার দর্শকরা দেখবেন এখান থেকে সবাই কিন্তু সবগুলো কথা একইভাবে নিবে না, এক একজন এক একভাবে নিবে। কারণ এখন এইটা কিন্তু একদিনে তৈরি হয় না, জি, এটা তো বহুদিনে হয়। যে আমি একটা ক্যারেক্টারের কথা বলছিলাম আমার পার্সোনালিটির মধ্যে, যেখানে হয় কি যে আমার অভিজ্ঞতা, শিক্ষা, আমার সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ থেকে আমার নিজের মধ্যে একটা নৈতিক এবং সামাজিক নৈতিকতা তৈরি হয়, সামাজিক মূল্য তৈরি হয়। এখন এই যে তৈরি হওয়াটা, এইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আমি কীভাবে শিখবো, কীভাবে একটা জিনিসকে নিব। এখন আমার অভিজ্ঞতা, আমার শিক্ষা, কীভাবে এটাকে আমি অ্যাবজর্ভ করতেছি তার উপর ডিপেন্ড করে। ফলে এগুলো কিন্তু মনিটর করা সম্ভব। আমি যখন দেখব আমার 3টা বাচ্চার মধ্যে বাসায় একটা বাচ্চা একটু ডিফারেন্ট, তাদের সাথে আচরণগত সে অন্যদের সাথে আচরণগত ডিফারেন্ট, তার তার কোনো কিছু রিয়্যাক্ট করার প্রবণতা ডিফারেন্ট, তখন তাকে লার্ন করাইতে হবে সঠিকভাবে কীভাবে একটা জিনিসকে প্রকাশ করা যায়, একটা সমস্যা কীভাবে সঠিকভাবে মোকাবেলা করা যায়। যেগুলো ছোটোবেলা থেকে আমরা তাকে অভ্যস্ত করাই, শেখাই, তখন কিন্তু সবগুলো সে এক্সপ্রেস করবে না। এখন এই যে বললাম ভালনারিটি বললেন না, প্রত্যেকের মধ্যে ট্রেটগুলো আছে, এখন এটা জেনেটিক বিষয়। এখন আমরা একটা বলি জেনোটাইপ, একটা বলি ফেনোটাইপ। যখন আমার জেনেটিক কোনো ত্রুটি আমার ব্যবহারে বা আমার অবয়বে প্রকাশ পায়, তখন একটা ফেনোটাইপ হয়। তো সব কিছু জেনোটাইপের সব কিছু ফেনোটাইপিক্যালি এক্সপ্রেসড হবে তা কিন্তু না। ফেনোটাইপিক্যালি যখন এক্সপ্রেসড হয়, তখনই আমরা তাকে ডিসঅর্ডার বলি। কাজে এখন তার জিনের মধ্যে বা তার ট্রেটের মধ্যে, তার ক্যারেক্টারের মধ্যে হয়তো জিনিসগুলো আছে, কিন্তু যখন সে এই লার্নিং প্রসিডিউরটা ঠিক হবে, তার সে কীভাবে আচরণ করতে হবে, কোথায় কীভাবে বিহেভ করতে হবে, এগুলো সে সঠিকভাবে শিখবে, তখন হচ্ছে কি ফেনোটাইপিক্যালি এগুলো সব এক্সপ্রেসড হবে না, তখন সে একটা হেলদি লাইফ লিড করতে পারবে। ফলে এক্ষেত্রে কিন্তু স্কুল বলেন, পরিবার বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলবেন, সোসাইটি বলেন, প্রত্যেকের দায়িত্ব আছে যার যার জায়গা থেকে। ফলে লার্নিং প্রক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। দায়িত্বশীলতা এটা খুব জরুরি। একটি বাড়িতে কোনো বাচ্চা আসবার আগেই তাহলে সেই বাড়ির বড়রা যারা আছে সকল অভিভাবককে যথেষ্ট দায়িত্বশীলতা শিখতে হবে, দায়িত্বশীল জীবন যাপন করা, নিজেদের জীবন যাতে একটা আদর্শ জীবনের মধ্যে দিয়ে পরিচালিত হয়, সেই জায়গাটাতে আগে মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ কি একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চারা কিন্তু উপদেশ দিয়ে শোনে কম, ওরা দেখে লার্ন করে, দেখে শেখে। এখন ধরেন যে বাসায় বাবা বা মা সোফায় বসে বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করতেছে, আর আমি বাচ্চাকে বলছি মোবাইল ইউজ করবা না, এটা কোনোদিন সম্ভব না। কাজেই সেখানে বাবা মাকে সাবধান হতে হবে আমি কতটুকু ব্যবহার করব। এখন আমি সারা রাত শুয়ে মোবাইল স্ক্রল করতেছি, আমার বাচ্চা সেটা দেখতেছে, আমি তাকে কী করে শেখাবো যে মোবাইলটা এডিকশন, এটা সে তো শিখছে। কাজেই এক্ষেত্রে আমাদের যেমন দায়িত্বশীল আচরণ করতে হবে, আমাদের চিন্তার ক্ষেত্রেও কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অবশ্যই অনেক সময় আমরা করি কি, আমাদের চিন্তারও কিন্তু আউটবার্স্ট হয়, যা মনে হয় তাই বলে ফেলতেছি, বাচ্চাকে জানা। এবং দেখবেন যে বাচ্চাটা একটু ভালনারেবল থাকে বা একটু দুষ্ট থাকে, তার সব নেগেটিভ দিকগুলো তুলে ধরা হয়, তাকে প্রশংসা করা হয় কিন্তু খুব কম। ফলে হয় কি, তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, এখান থেকে সে কিন্তু নেগেটিভ ওয়ের দিকে চলে যায়, ম্যাল অ্যাডাপটিভ কোপিং ওয়ের দিকে চলে যায়। ফলে আমি যা এখন কি ধরেন আমি যা চিন্তা করতেছি, সেই চিন্তাগুলো সব যে আমাকে প্রকাশ করতে হবে তা না, আসলে আমি আমার চিন্তাকে প্রকাশ কিভাবে করব, এটাও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার আছে, লার্নিং এর ব্যাপার আছে। ডেফিনেটলি সেটার জন্য প্রত্যেক বাবা মাকেই সেই দায়িত্বশীলতার সাথে আবার নিজের যত্ন করা প্রয়োজন, যাতে সে তার বাচ্চাদের সাথে খুব কামলি বিহেভ করতে পারে এবং সুন্দর একটা ডিসিপ্লিন বাড়িতে রাখতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর। আজকে আমরা পার্সোনালিটি নিয়ে জানলাম, ডিসঅর্ডার নিয়ে জানলাম, ট্রিটমেন্ট নিয়ে জানলাম। নিশ্চয়ই আমাদের দর্শকদের অনেক উপকার হয়েছে। আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। প্রিয় দর্শক, আমরা আজকে একদম শেষে আছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন আজকের এই বিস্তারিত আলোচনা থেকে। আগামী পর্বেও আপনাদের আমন্ত্রণ রইল দেখার জন্য একটি নতুন বিষয়ে, নতুন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন আশা করছি। খোদা হাফেজ।